চন্দ্রনাথ সিনহা দুর্নীতি যে করছে একদম জলের মতো পরিষ্কার। 41-42 লক্ষ টাকা তার ঘরে রয়েছে, কারি কারি টাকা তাদের ব্যাংকে, কি 9খানা প্লট নাকি মানে বাড়ি নাকি তার নামে আছে, এবং তাকে তার নিজের একার নামে করেনি, তার স্ত্রীকে জড়িয়ে নিয়েছে, তার পরিবারকে জড়িয়ে নিয়েছে। বাড়িতে পাওয়া যায় 50 লক্ষ টাকা। আমরা 32 বছর চাকরি করে অবসর নেওয়ার পর এত টাকা পাই না। নেতা মন্ত্রীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তার মূল মাথাটা কি? এই মূল মাথাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন কুখ্যাত বলে ইতিহাসের পাতাটা দখল করে নেবে। ইডি সিবিআই এই রাজ্যে যদি সঠিকভাবে তদন্ত করত তাহলে 14 বছর রাজত্ব করতে পারতো না। রাজ্যের সম্পদ লুটে পুটে খাচ্ছে এই রাজ্যের নেতা মন্ত্রী থেকে। একদম মুখ্যমন্ত্রী সব জানে, জেনে চুপচাপ বসে থাকে। ইডিকে পার্থ চট্টোপাধ্যায় বলেছে, কিন্তু ইডি এই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই কথা বলাতে বাবা বলেছে চেপে যা, কারণ মুখ্যমন্ত্রীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সিপিএম কংগ্রেস হয়তো চলে আসবে। পশ্চিমবঙ্গে যা অবস্থা, কারণ কেন্দ্রীয় বিজেপি চায় না এখানে কংগ্রেস সিপিএম এখানে সরকার গঠন করুক। আর বিজেপি যদি সরকার গঠন করে তাহলে বিজেপি সেই সরকার ধরে রাখতে পারে। নির্বাচন কমিশন এই যে এসআইআর করছে, কেন মুখ্যমন্ত্রী জ্বলে পুড়ে মরছে এসআইআর কারণে? এত দুর্নীতির পরে এই যে প্রশ্নটা ওঠে, তাও জিতে যায়। কেন জিতে যায়? জিতে যায় আমরা ভোট করেছি, আমরা জানি ফলস ভোট, প্রক্সি ভোট, মৃত ভোট, এমনকি টোটাল ভোটের থেকে বেশি ভোট কাস্ট হয়। 1000 ভোটার থাকলে 1100 কাস্ট হয়েছে। সেটা দেখিয়ে দেওয়ার পরেও নির্বাচন কমিশন কিন্তু সেই সকল বুথের কোনো কিছু করেনি। হয়ে গেছে। বলছি স্যার, চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া উচিত ইডির, এমনই মন্তব্য শুভেন্দুর। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থাও সেই একই আবেদন করছেন। শাসক দলের বিধায়ক মন্ত্রীদের এই অবস্থার পরেও মমতার দল মুখ দেখায় কি করে? আমরা তো লক্ষ্য করছি এই যে নেতা মন্ত্রীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তার মূল মাথাটা কি? এই মূল মাথাই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, ইতিহাসে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন কুখ্যাত বলে ইতিহাসের পাতাটা দখল করে নেবে। না, আমি কিন্তু তাকে বাজে কথা বলছি না, বিখ্যাত এবং তার অপোজিট মিনিং কুখ্যাত। ভাবা যায় না যে দিনের পর দিন এই রাজ্যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি হয়ে গেছে। তিনি এই দুর্নীতির বিরুদ্ধে একটা বার্তাও তিনি তার দলকে না দিচ্ছে, না নেতা মন্ত্রীদের দিচ্ছে। একটা অরাজকতার সৃষ্টি করতে চাইছে। যখন তিনি বিদায় নেবেন, তাই তো বলছি যে ইতিহাসের পাতায় তিনি একজন কুখ্যাত হয়ে সেই ইতিহাসের পাতাটা দখল করে রাখবে। মুখ্যমন্ত্রী নিজে বলেন যে আমার দলে যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে আমি নিজে তাকে অ্যারেস্ট করিয়ে দিই, কিন্তু এখানে তো তার রূপ ভিন্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যারেস্ট কোথায় করিয়ে দিচ্ছে? ইডি সিবিআই এর জালে তো তারা জড়িয়ে পড়ছে। একজন পুলিশ কি কোন নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছে? কেউ দেখাতে পারবে বা বলতে পারবে? পুলিশদের কাজ বিরোধীদের গ্রেপ্তার করা। আর ইডি সিবিআই এই রাজ্যে যদি সঠিকভাবে তদন্ত করত তাহলে 14 বছর রাজত্ব করতে পারতো না। কেন ইডি সিবিআই এতদিন মানে মুখে কুলু পেটে দুর্নীতির দিকে না এগিয়ে চুপচাপ বসেছিল? এখন তারা বলছে, আজকে পার্থ চ্যাটার্জির অবস্থাটা দেখুন, কবে থেকে জেল খাটছে। তাদের যে বিধায়ক, এক ঝাঁক বিধায়ক, তারা জেলের ঘানি টানছে বা এখনো ট্রেনে চলছে। এবং আমলা, বিশেষ করে যে শিক্ষা দপ্তরের আমলা,
তারা তো এখনো অনেকেই জেলে আছে। আর মানে একদম মানে রাজ্যের সম্পদ লুটে পুটে খাচ্ছে এই রাজ্যের নেতা মন্ত্রী থেকে। একদম মুখ্যমন্ত্রী সব জানে, জেনে চুপচাপ বসে থাকে। চন্দ্রনাথ সিনহা যখন তৃণমূল ক্ষমতায় এসেছে তখন তিনি পঞ্চায়েত মন্ত্রী ছিল। আমাদের এখনো মনে আছে যেসব বিল্ডিংয়ে বসেছিল ফার্স্ট, তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, যেহেতু পঞ্চায়েতে আমাদের সংগঠন আছে। আজকে তিনি যে দুর্নীতি যে করছে একদম জলের মতো পরিষ্কার। 41-42 লক্ষ টাকা তার ঘরে রয়েছে, কারি টাকা তাদের ব্যাংকে। কি 9খানা প্লট নাকি মানে বাড়ি নাকি তার নামে আছে, এবং তাকে তার নিজের একার নামে করেনি, তার স্ত্রীকে জড়িয়ে নিয়েছে, তার পরিবারকে জড়িয়ে নিয়েছে। আমি দেখছিলাম, পেপারে পড়ছিলাম যে তার স্ত্রী অস্বীকার করছে, মানে লিখিতভাবেই করেছে। আমরা ছোটবেলায় পড়েছি যে রত্নাকর দস্যু ছিল, তিনি ডাকাতি করতেন, ডাকাতি করে তার পরিবারকে চালনা করতেন। এক সাধু এসে জিজ্ঞাসা করলো রত্নাকর দস্যু, তুমি এই যে পাপ করছো, এই পাপের প্রায়শ্চিত্ত কি তোমার পরিবার করবে, তোমার স্ত্রী বা তোমার সন্তান সন্ততি করবে? করবে না কেন? কি বলছেন? আমি তাদের জন্য এই ডাকাতি করে অর্থ উপার্জন করে ব্যয় করছি, তারা আমার পাপের ভাগ নেবে না? না, নেবে না। কি বলছে? চলুন তো আমার সঙ্গে। পাপের ভাগ কিন্তু নেয়নি। এই চন্দ্রনাথ সিনহার যে পাপের ভাগ, তার এখন স্ত্রী এবং তার অন্যান্য যে পরিবারের লোকজনরা অস্বীকার করছে। তারা তো বাঁচবে। স্যার, প্রশ্ন হচ্ছে, এই চন্দ্রনাথ সিনহার মতো ব্যক্তিদের আগামীতে কি বাল্মীকি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন, চন্দ্রনাথ সিনহা আজকে ইডিতে, দেখুন আমরা তো ইনভেস্টিগেশন করি না, আমরা বিভিন্ন প্রচার মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে এগুলো দেখে অ্যানালাইসিস করতে পারি যে এটা সত্যি, এটা হওয়ার অস্বাভাবিকতা নেই। চন্দ্রনাথ সিনহা যে এই যে চাকরি বিক্রি করেছে, সেটা তো ইডি বলছে। এই যে দালাল যারা আছে তারা তাদেরকে লিস্ট দিয়েছে প্রায় বোধহয় 160 জনের মতো, 59 জন। তাদের থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। তাহলে কতগুলো টাকা হয়েছে? হ্যাঁ, বাড়িতে পাওয়া যায় 50 লক্ষ টাকা। আমরা 32 বছর চাকরি করে অবসর নেওয়ার পর এত টাকা পাই না। আর তারা লুটে নিচ্ছে, বাড়িতে থাকছে 50 লক্ষ টাকা। কালো টাকা সাদা করার জন্য 90 লক্ষ টাকা ফাইন দিয়েছে ইনকাম ট্যাক্সকে, কিন্তু টাকার উৎস দেখাতে পারেনি। আমাদের মানে কয়েকটা টাকা আমরা রোজগার করি, তাতে আমাদের ইনকাম ট্যাক্সে একদম পুঙ্খানুপুঙ্খ দিতে হয়। কয়েকটা দিন যদি সময় বেশি অতিবাহিত হয়ে যায়, আমাদের 1000 টাকা ফাইন নেয়। আর তাদের এই 90 লক্ষ টাকা তারা শুধুমাত্র ফাইন দিয়ে কালো টাকা সাদা করেছে। কি চলছে ভাবতেই পারা যায় না। স্যার, কারামন্ত্রীর প্রসঙ্গে 75-25-এর তত্ত্ব সামনে এনেছেন শুভেন্দু। 25-এ যদি 12 কোটির উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে 35-36 কোটির শীর্ষ নেতৃত্বের পকেটে ঢুকেছে বলে দাবি শুভেন্দুর। তারপরেও মমতা বলেছেন কোনো দুর্নীতির খবর নাকি ছিল না তার কাছে। এটা কিভাবে সম্ভব? দুর্নীতির খবর সবসময়ও তার কাছে থাকে। দুর্নীতি তো সে নিজে বলে, নেতা মন্ত্রীদের দুর্নীতি করতে বলে। দুর্নীতির ভাগ তাকে শুভেন্দু কেন কি বলবে? এগুলো তার দলের লোকই তো বলেছে। আইএনটিটিউসির যে নেত্রী, তিনি একসময় বলেছেন না যে আপনার যে টাকা উঠাবেন তার 25% রাখবেন আর 75% পাঠিয়ে দেবেন। সেটাই তো ভাইরাল হয়েছে, 25-75-তে ভাগ হয়। এবং এই যে পার্থ চট্টোপাধ্যায় ছিল টাকার ব্যাংক, তৃণমূলের টাকার ব্যাংক।
ওই টাকা বিভিন্ন খাতে অর্থাৎ দলীয় কাজে ব্যবহার হতো, এবং সেটা সব থেকে বেশি ব্যবহার হতো এই ভোটের সময়। একটা কাউন্সিলর নির্বাচনে যে টাকা ব্যয় করত, তারা যেভাবে প্রচার করত, সাধারণ মানুষ দেখে থ বলে যেত এবং ভাবতো যে এখানে কোনো বিরোধী নেই, এখানে শুধু তৃণমূল আছে। আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাই ভোটের সময়, তখন কিন্তু আমরা প্রচারটা দেখি, কটা ওয়াল লিখন বিরোধীদের আছে, কটা পোস্টার বিরোধীরা মানে দিয়েছে। যারা রাজনীতি সচেতন তারা লক্ষ্য করে এখানে একদম তৃণমূলপন্থী, এখানে কোনো মানে বিরোধীরা নেই। এবং সাধারণ মানুষ তখন ভাবে যে ভোটটা আমি যদি তৃণমূলকে না দিয়ে অন্য কাউকে দেই, এবং সেটা যদি কোনোভাবে এই যে শাসক দল জানতে পারে, আমার উপর টর্চার করবে, বাবা দরকার নেই, দিয়ে দিয়ে শান্তিপ্রিয় মানুষ তো সেটাই করে। এবং কায়দা করে এই যে প্রচারটা, এবার যদি নির্বাচন কমিশন স্ট্রিক্ট ব্যবহার করে, মানে একটা নির্দিষ্ট টাকার পরিমাণ বেঁধে দেয় তো, কিন্তু সেটাও তো দুর্নীতি হয়, এত প্রচার। আর একটা বিষয় উঠে আসছে, ইডির দাবি 159 জন প্রার্থীর কাছ থেকে গড়ে 8 লক্ষ টাকা করে নিয়েছিল চন্দ্রনাথ। সেই হিসাবে মোট 12 কোটি টাকারও বেশি টাকা। এই টাকা কোথা থেকে এলো আর কোথায় গেল? যুব সমাজে মেরুদণ্ড ভেঙে দিল সরকারের থাকা একটা দল, কি বলবেন? এটা তো মানে ইডি সিবিআই সহজে বার করতে পারে, ইডি সিবিআই সহজে বার করতে পারে, এবং তার জন্যই তাকে তো এখনো মানে ইডি কাস্টডিতে নেয়নি, তারা প্লে করেছে। আগামী মঙ্গলবার তার শুনানি আছে, এবং মাননীয় জাজ সব কিছু শুনে আমাদের ধারণা, আমারও ধারণা, ব্যক্তিগত ধারণা, ইডির কাছে তুলে দেবে। কারণ তাদের তো জানতে হবে, কারণ তাদের যে অগ্রগতি এখন এই যে চন্দ্রনাথ সিনহার দিকে ধাবিত হয়েছে, মনে হচ্ছে যে এবার এটাকে একদম কাঠগোড়ায় দাঁড় করাবে। কাঠগোড়ায় তো এমনি দাঁড় করালে তো আদালত আছে, তো অনেক সময় আদালত তো বিচার করবে। এই যে জামিন চেয়েছে, আর তারা ইডি তাদের কাস্টডিতে নেওয়ার কথা আদালতকে বলেছে, এখন সে আদালত বিচার করবে। আদালত যদি জামিন দিয়ে দেয় তাহলে সেটাকে মেনে নিতে হবে, আর আদালত যদি ইডি কাস্টডিতে দেয় তাহলে ইডি সহজে বার করে দিতে পারবে, খুব সহজেই বার করে। 12 কোটি টাকা কোথায় গেল? 12 কোটি, কিন্তু হচ্ছেটা কোথায়? কালীঘাট, ক্যামাক স্ট্রিট, এই সবাই বলছে। পার্থ চট্টোপাধ্যায় বারবার বলছি, দেখুন পার্থ চট্টোপাধ্যায় 51 কোটি টাকা প্লাস 5-7 কোটি টাকা সোনার অর্নামেন্টস, সে এত টাকা নিজের কাস্টডিতে, এখন বলতে গেলে নিজের কাস্টডিতে। একজন তার বান্ধবী ছিল, বান্ধবীকে রেখেছিল ওই টাকার প্রলোভন দেখিয়ে, এর মধ্যে কোনো কিন্তু নেই, টাকার মধ্যে তাকে ছেড়ে দিয়েছে, টাকার মধ্যে ছেড়ে দিয়েছে, অতএব সে প্রলোভনে পড়ে গেছে। আর তাকে ব্যবহার করে তার যে ফ্ল্যাটগুলোতে সেখানে কারি টাকা একটা ব্যাংক বানিয়ে রেখেছিল। ওখানে এই ব্যাংক ইডি যদি মানে একটু ইনভেস্টিগেশন করে সত্যি কথাটা, আমার মনে হয় ইডি জানে, ইডিকে পার্থ চট্টোপাধ্যায় বলেছে, কিন্তু ইডি এই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এই কথা বলাতে বাবা বলেছে চাপ চেপে যা, কারণ মুখ্যমন্ত্রীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সিপিএম কংগ্রেস হয়তো চলে আসবে। পশ্চিমবঙ্গে যা অবস্থা, কারণ কেন্দ্রীয় বিজেপি চায় না এখানে কংগ্রেস সিপিএম এখানে সরকার গঠন করুক। আর বিজেপি যদি সরকার গঠন করে তাহলে বিজেপি সেই সরকার ধরে রাখতে পারবে না ধরে রাখতে। সেটাও কিন্তু কংগ্রেস সিপিএমের বোঝা উচিত, কংগ্রেস সিপিএমের বোঝা উচিত যে আগে তৃণমূলটাকে হারাও। আর সিপিএমের তো আমি আশ্চর্য হয়ে যাই, ওরা যখন এই টকশোতে বসে তখন তৃণমূলকে একটা দুর্নীতির অভিযোগে যদি অভিযুক্ত করে, বিজেপিকে দুটো করে। আরে বাবা, বুদ্ধদেব ভট্টাচার্যকে তৃণমূল যেভাবে অপমান করেছে, তোদের তো এক এবং একমাত্র জ্ঞান হওয়া উচিত ছিল এই তৃণমূলটাকে হাঁটাও। একদম তৃণমূলের দিকে যদি মানে দৃষ্টি দিয়ে তারা থাকতো না, তাহলে আজকে
সিপিএম এককভাবে লড়াই করে ক্ষমতায় চলে আসতে পারত, কংগ্রেসকেও দরকার হতো না, কংগ্রেসকেও দরকার হতো না। কারণ কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্বের আবার দুর্বলতা আছে। তৃণমূলের প্রতি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের দুর্বলতা আছে বলেই আজকে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট করেনি। কেন করেনি? মাননীয় শুভেন্দু অধিকারী হ্যাঁ কংগ্রেস করে, প্রথম থেকে কংগ্রেস করে, কিন্তু কংগ্রেসেরও তো সেই ইতিহাস থেকেই আমরা জানি যে চরমপন্থী এবং নরমপন্থী দুটি দল ছিল। চরমপন্থী অর্থাৎ অধীর চৌধুরী তৃণমূলের মারাত্মকভাবে বিরোধী, কিন্তু শুভঙ্কর তিনি কিন্তু অতটা এই তৃণমূলকে আক্রমণ করতে পারছে না। তার মূল কারণ আছে, কেন্দ্রীয় কংগ্রেস তাকে গ্রিপের মধ্যে রেখেছে। আজকে যদি অধীর চৌধুরী থাকতো, অধীর চৌধুরী সিপিএমের সঙ্গে এর মধ্যে জোট করে লড়াইটা আরম্ভ করে দিত। এই যার জন্য বিজেপির উত্থানটা হচ্ছে, জানি না কি হবে, কিন্তু সত্যি কথা বলতে যদি তৃণমূল কংগ্রেস আবারও আসে তাহলে রাজ্যের কিন্তু সমূহ বিপদ। রাজ্যের এখন দেখছি যে অনেক সাধারণ মানুষ তৃণমূলের উপর মারাত্মকভাবে বীতশ্রদ্ধ, এবং নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, ভোট বলতে যা বোঝায় তা যদি হয়, অর্থাৎ ফলস ভোট, প্রক্সি ভোট, ডুপ্লিকেট ভোট, মৃত ভোট, এগুলোকে যদি রুখতে পারে তৃণমূল, ওই বলে না কংগ্রেস সিপিএম শূন্য, ওরা নিজেরা সেই দিকেই চলে যাবে। স্যার একদম আমার শেষ প্রশ্ন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এত কিছুর পরেও হয়তো 26 নির্বাচনেও জয় জয়কার হবে তৃণমূলের। না, এই যে বললাম, নির্বাচনটা কিন্তু আবেগে চলে না, নির্বাচনের মধ্যে বেশ কিছুটা কৌশল অবলম্বন করতে হয়, যেটা মমতা ব্যানার্জি করে। আজকে সিপিএমও পারছে না, কংগ্রেসও পারছে না, বিজেপিও পারছে না। সেক্ষেত্রে অর্থাৎ নির্বাচন কমিশন এই যে এসআইআর করছে, কেন মুখ্যমন্ত্রী জ্বলে পুড়ে মরছে এসআইআর কারণে? এত দুর্নীতির পরে এই যে প্রশ্নটা ওঠে, তাও জিতে যায়। কেন জিতে যায়? আমরা ভোট করেছি, আমরা জানি ফলস ভোট, প্রক্সি ভোট, মৃত ভোট, এমনকি টোটাল ভোটের থেকে বেশি ভোট কাস্ট হয়। 1000 ভোটার থাকলে 1100 কাস্ট হয়েছে। সেটা দেখিয়ে দেওয়ার পরেও নির্বাচন কমিশন কিন্তু সেই সকল বুথের কোনো কিছু করেনি। হয়ে গেছে এই আর এই চলছে। তাহলে এগুলোকে রুখতে হবে। কে রুখবে? দুজন রুখবে, একটা হচ্ছে নির্বাচন কমিশন, আর হচ্ছে কেন্দ্রীয় পুলিশ। 11 সালে নির্বাচন কমিশন, আমার এখনো যদি ভুল না হয়, ওয়াইএস কুরেশি সাহেব আর কি নির্বাচন কমিশনার ছিলেন। তিনি নির্বাচনটা 11 সালে যেভাবে করেছিলেন, সিপিএমেও তো মাসেলম্যান ছিল, যারা ভোট লুট করত তারা দুর্বল হয়ে পড়েছিল। কেন্দ্রীয় বাহিনী বুথগুলোকে একদম ঘিরে রেখেছিল। আমরা ভোট করেছি তো। 200 গজের মধ্যে বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশকে ঢুকতে দেয়নি। বিরোধীরা এবং যারা সিপিএম এর বিরুদ্ধে ছিল তারা ঢাক ঢোল পিটিয়ে ভোটটা দিতে পেরেছে, যার জন্য বামফ্রন্ট হেরে গেছে। সেইভাবে যদি ভোট হয় তাহলে তৃণমূলও ফুট করে উড়ে যাবে।